হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা পড়ব হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এর পূর্বে আমি হইতেছে এই অধ্যায়ের আরো একটা ক্লাস নিয়েছি। তো ওইখানে মেইনলি আমরা ত্রিকোণমিতির যে বেসিক ধারণাগুলো আছে বা সংযুক্ত কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত এগুলা হিসাব বের করা, আমাদের যৌগিক কোণ থাকলে কিভাবে আমরা সেগুলার থেকে ভ্যালু বের করতে পারি। সো এই প্রাথমিক বিষয়গুলো আমরা পূর্বের ক্লাসে দেখছিলাম। তো আজকে হচ্ছে আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের 2 নম্বর ক্লাস। সো আমরা আজকে হইতেছে ওই প্রথম ক্লাসে আমরা যে পর্যন্ত পড়ছিলাম, আজকে আমরা ওর পর থেকে ইনশাল্লাহ শুরু করব। তো প্রথম ক্লাসের অনেক টপিকে আমাদের আজকের ক্লাসে লাগবে। তো কেউ যদি প্রথম ক্লাসটা না করে আসো, আমি বলবো এই ক্লাসটা আগে করে আসো, দেন এই ক্লাসটা করো। তাহলে তুমি ভালো বুঝতে পারবে। ওকে, তো চলো আমরা শুরু করি। সো আমরা গত ক্লাসে মেইনলি টাইপ অনটা শেষ করছিলাম। সো টাইপ অনটা মেইনলি আমাদের ছিল হইতেছে যৌগিক কোণ থাকলে আমরা তার ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু কিভাবে বের করি সেটা। তো আজকে আমরা মেইনলি শুরু করব টাইপ 2টা হইতেছে মেইনলি ধারা সংক্রান্ত, মানে ত্রিকোণমিতিক অনুপাতের যদি ধারা থাকে বা অনেকগুলা ত্রিকোণমিতিক রাশি যদি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে বা গুণ আকারে থাকুক, সো এই যে ধারা সংক্রান্ত যে টপিক গুলা আছে আমরা এখন টাইপ 2 এর মধ্যে ওইটা দেখব। সো আমি প্রাথমিকভাবে তোমাদের কিছু কথা বলি। ধারা সংক্রান্ত ম্যাথ করার ক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে 3টা সূত্র খুব ভালো পারা লাগবে। একটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই সূত্রটা। আরেকটা হইতেছে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইকুয়ালস 1। তো এই সূত্রগুলো কিন্তু আমরা এর আগেও পড়ে আসছে, আমাদের 9-10 ছিল এগুলা। তো এই 3টা সূত্রের মধ্যে মেইনলি প্রথম সূত্রটা আমাদের ধারা সংক্রান্ত ম্যাথ করতে খুব বেশি কাজে লাগবে। সো যখনই আমরা ধারা সংক্রান্ত ম্যাথ দেখবো, আমরা এই 3টা সূত্র একটু খেয়াল করব। ধারা সংক্রান্ত ম্যাথে তোমার যেটা থাকবে, তোমার অনেকগুলা ধরো সাইন স্কোয়ার যুক্ত পদের যোগফল আকারে বা কজ স্কোয়ার যুক্ত পদের যোগফল আকারে থাকতে পারে। আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে কি বলতেছে, কজ স্কোয়ার 10, কজ স্কোয়ার 20, কজ স্কোয়ার 30, এভাবে করে তুমি কজ স্কোয়ার 80 এই সব পদগুলা যোগ করবা। তো তোমার যোগফলটা কি হবে এটা মেইনলি বের করতে বলছে। তো এটা আসলে সাইন স্কোয়ারের মাধ্যমেও আসতে পারতো। এখন আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমার যদি কজ স্কোয়ার বা সাইন স্কোয়ার যুক্ত কোনো ধারা থাকে, তো আমার প্রথম কাজ হইতেছে আমরা কজ স্কোয়ার বা সাইন স্কোয়ার যুক্ত কোনো ধারা থাকলে এই সূত্রের কথা মনে করব যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 1, এই সূত্রের কথা আমরা মনে করব। তো এই সূত্রের কথা মনে করে আসলে কি হবে, যখন তোমার ধারাটা থাকবে কজ স্কোয়ারের মাধ্যমে, তুমি চেষ্টা করবা তার মধ্যে সাইন স্কোয়ার আনতে। আবার বলি, যখন তোমার ধারাটা থাকবে কজ স্কোয়ারের মাধ্যমে, তুমি চেষ্টা করবা ধারার মধ্যে সাইন স্কোয়ারকে ইনক্লুড করতে। কেন চেষ্টা করবা? কারণ কজ স্কোয়ারের সাথে যদি সাইন স্কোয়ার যোগ করা হয় তাহলে কিন্তু যোগফল 1 হয়ে যাবে। আর যদি তোমার ধারাটা থাকে সাইন স্কোয়ারের মাধ্যমে, তুমি চেষ্টা করবা কজ স্কোয়ার আনতে। কেন? কারণ সাইন স্কোয়ারের সাথে কজ স্কোয়ার যোগ করলে যোগফল হবে 1। সো সাইন স্কোয়ার যুক্ত কোনো ধারা বা কজ স্কোয়ার যুক্ত কোনো ধারা থাকলে আমাদের প্রথম কাজই হবে
সেখানে সাইন স্কোয়ার থাকলে কজ স্কোয়ার আনার ট্রাই করা, কজ স্কোয়ার থাকলে সাইন স্কোয়ার আনার ট্রাই করা। সো এটা তোমার কিন্তু বুঝতে হবে। তো এখন মূলত হচ্ছে আমরা সব সময় যেটা করব, আমরা হইতেছে বড় যে কোণগুলো আছে আমরা বড় কোণগুলাকে ভেঙে ছোট কোণে রূপান্তর করব। মানে দেখো, আমি যদি এখানে সাইন স্কোয়ার ইনক্লুড করতে চাই, তো আমার কজ স্কোয়ার টার্মটাকে সাইন স্কোয়ারের মাধ্যমে আনতে হবে। সো আমরা ওই কাজটা মূলত অ্যাপ্লাই করব বড় বড় যে কোণগুলো আছে তার উপরে। মানে ছোট যে কোণের ভ্যালু এগুলাকে আমরা চেঞ্জ করব না, আমরা বড় কোণ থেকে ছোট কোণে আসব। কারণ বড় কিছু ভাঙা কিন্তু সহজ অধিকতর। সো আমরা বড় কোণগুলা থেকে ছোট কোণে যাব। এখন কেউ যদি বলে যে ভাই আমি ছোট কোণ থেকে মানে ভেঙে আমি সাইন স্কোয়ার আনবো, অবশ্যই সম্ভব, ওটাও সম্ভব। বাট আমরা ম্যানুয়ালি বড় কোণগুলা ভেঙে ছোট কোণে কনভার্ট করি এবং ওইখানেই আমরা অন্য আরেকটা ত্রিকোণমিতিক অনুপাত ইনক্লুড করি। সো দেখো, আমরা এখন এটা সলভ করি। সো আমরা কিন্তু ছোট কোণগুলাকে হাত দেব না, মানে ছোট কোণগুলা ওইরকম থাকবে, বড় কোণগুলাকে ভেঙে আমরা সাইন স্কোয়ার ইনক্লুড করব। কেন সাইন স্কোয়ার ইনক্লুড করব? কারণ এটা হলো কজ স্কোয়ারের ধারা। আমি যদি এখানে সাইন স্কোয়ারকে ইনক্লুড করতে পারি, যোগফল 1 হবে। ওকে, তো ছোট কোণগুলা লিখে ফেলো যেমন আছে সেরকম। 10 কজ স্কোয়ার 20, এর পরেরটা হইল কজ স্কোয়ার 30, এর পরের পদটা হবে কজ স্কোয়ার 40। আমি এখানে যে অবশিষ্ট পদগুলা সেগুলা লিখে ফেলতেছি। কজ স্কোয়ার 50 প্লাস অফ কজ স্কোয়ার 60, কজ স্কোয়ার 70 এবং লাস্ট অফ অল আমার কজ স্কোয়ার 80। এই এখানে কিন্তু টোটাল 10 থেকে 80, মাঝখানের কিছু পদ এখানে আসলে দেওয়া নাই। সো ওগুলো আমরা লিখে ফেলছি, আমাদের ম্যাথ করতে হবে যেহেতু। সো এখন আসো, ছোট পদগুলাকে আমরা মানে কিছু চেঞ্জ করব না, যেরকম আছে সেরকম থাকবে। আচ্ছা, এখন দেখো এখানে প্রথম তিনটা পদ 10, 20, 30, 40, 50, 60, 70, 80। তো কজ স্কোয়ার 40 থাক, সমস্যা নেই আমার, যেহেতু এখানে দেখো, এখানে খেয়াল করো টোটাল পদ কয়টা। এখানে কিন্তু টোটাল পদ হইতেছে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পদ। সো এখানে টোটাল 8টা পদ আছে। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, আমরা হইলো প্রথম 4টাকে চেঞ্জ করব না, পরের 4টা চেঞ্জ করি। তাহলে 8টা পদ যেহেতু, 4টা আনচেঞ্জ থাকুক, মানে 4টা কজ স্কোয়ারের মাধ্যমে থাকুক, আর 4টা আমি সাইন স্কোয়ারের মাধ্যমে আনবো। তাহলে কম্বাইন করে আমার মানে এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে। ওকে, এখন আসো, কজ স্কোয়ার 40-এর পরে কজ স্কোয়ার 50। সো আমি আমার ধরো ইচ্ছা হইলো আমি 50 লিখবো না, আমার মনে হইলো আমি 90 - 40 লিখবো। লিখতেই পারি, কারণ 90 থেকে 40 বাদ দিলে 50 হবে। আচ্ছা, আমার 60কে ইচ্ছা হলো 90 থেকে 30 লিখবো। অবশ্যই এটা সঠিক। 70কে ইচ্ছা হইল, সরি, 90 - 20 লিখতে। অ্যান্ড 80কে আমি লিখলাম তোমার 90 - 10। এখানে যা ছিল আমি কিন্তু কিছুই চেঞ্জ করি নাই, জাস্ট হইতেছে 70কে আমি 90 - 20, 80কে লিখছি 90 - 10। সো এটা লেখার পিছনে অবশ্যই কারণ আছে। এমনি মন চাইলো
আর যে কোনো কাজ করে দিলাম, এটা তো আসলে না। সো এটা লেখার পিছনের কারণটা কি? দেখো, আমরা গত ক্লাসে কিন্তু দেখে আসছিলাম যে cos অফ 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। এটা কেন হয়? প্রথমত এখানে আছে 90, তার মানে 90 ডিগ্রির বিজোড় গুণিতক, তাহলে cos থেকে সাইন হবে। এবং এটা যেহেতু প্রথম চতুর্ভাগে আছে, সবার চিহ্নই পজিটিভ, সো প্লাস সাইন থিটা হবে। তাহলে আমি যখন এখানে 90 এর গুণিতক আকারে সবকিছু লিখলাম, তাহলে কিন্তু আমার cos 90 মাইনাস সামথিং হলে কি হবে? সাইন হবে। তো এখানে যেহেতু স্কোয়ার আছে, সমস্যা নাই কোনো। স্কোয়ার থাকলে আমার মূলত মানে প্লাস মাইনাস নিয়ে কোনো চিন্তা করতে হয় না। স্কোয়ারের ক্ষেত্রেও সেম জিনিসই, জাস্ট এখানে সাইন স্কোয়ার থিটা হবে। যেহেতু এখানে স্কোয়ার আছে, এখানেও একটা স্কোয়ার হবে। আচ্ছা, তো খেয়াল করো, প্রথম যেগুলা যা আছে আমি লিখে ফেলি। আচ্ছা, আমি অন্য কালার ইউজ করি। কোন কালার? ধরো এটা। cos স্কোয়ার 30, cos স্কোয়ার 40। এখন খেয়াল করো, এখানে cos স্কোয়ার 90 মাইনাস 40, সো cos স্কোয়ার 90 মাইনাস থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা তো 90 আছে, এটাকে মনে করো থিটা। cos স্কোয়ার 90 মাইনাস থিটা, তার মানে কি? সাইন স্কোয়ার থিটা। সো হবে কি? সাইন স্কোয়ার 40। সো এটার পরিবর্তে আমি লিখলাম সাইন স্কোয়ার 40। এটার পরিবর্তে কি লিখবো? সাইন স্কোয়ার 30। এটার পরিবর্তে কি লিখবো? সাইন স্কোয়ার 20। এন্ড লাস্ট অফ অল, এটার পরিবর্তে কি লিখবো? সাইন স্কোয়ার 10। সো সবগুলাকে আমি জাস্ট ওই সূত্রের আলোকে ভেঙে ফেলছি। এখন দেখো, ভেঙে আমার কি লাভ হয়েছে? আমি যেটা করলাম, আমার কি লাভ হয়েছে খেয়াল করো। cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 10 10। এখানে কিন্তু থিটা মানে হইতেছে দুইটাই সেম অ্যাঙ্গেল হওয়া লাগবে। সো দেখো, এইটা আর এইটা মিলে কিন্তু 1 হবে, এখানে একটা 1 প্লাস cos স্কোয়ার 20 সাইন স্কোয়ার 20 আরেকটা 1, 30 30 আরেকটা 1, 40 40 আরেকটা 1। সো দেখো, টোটাল আমার 4টা 1, মানে অ্যান্সার হলো কত? 4। দেখো, সো এখানে কিন্তু সবগুলা পদই যোগ করা হয়েছে। তাহলে আমি একটু রিক্যাপ করব। প্রথম কথা হইতেছে, ধারা সংক্রান্ত কোনো ম্যাথ যদি সেটা cos স্কোয়ারের মাধ্যমে আসতে পারে, সেটা সাইন স্কোয়ারের মাধ্যমে আসতে পারে। তো যদি ধারাটা cos স্কোয়ারের মাধ্যমে হয়, আমরা চেষ্টা করব বড় কোণগুলাকে ভেঙে সেখানে সাইন স্কোয়ারকে ইনক্লুড করার। যদি ধারাটা সাইন স্কোয়ারের মাধ্যমে হয়, আমরা চেষ্টা করব বড় কোণগুলাকে ভেঙে cos স্কোয়ার ইনক্লুড করার। তারপরে লাস্টে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। সো হোপফুলি ধারা সংক্রান্ত এই ম্যাথটা তুমি বুঝতে পারছো। আচ্ছা, ওকে, আমরা এখন এটা খেয়াল করি। কি বলে? সাইন স্কোয়ার 5, সাইন স্কোয়ার 10, একদম শেষ হলো সাইন স্কোয়ার 90। মানে এই ধারাটা তোমার আছে কার মাধ্যমে? সাইন স্কোয়ারের মাধ্যমে। আচ্ছা, সো আমি এটার একটা শর্টকাটও দেখাবো। ওকে, সো এটা একটু কপি করে নি, চলো। ঠিক আছে, ওকে, তো চলো এটা সলভ করি। আচ্ছা, সো প্রথম কথা হইতেছে, সাইন স্কোয়ার বা কজ স্কোয়ার যুক্ত ধারা থাকলে তোমার কাজ কি? সাইন স্কোয়ার থাকলে বড় কোণগুলাকে ভেঙে কজ স্কোয়ার ইনক্লুড করা, কজ স্কোয়ার থাকলে বড় কোণগুলাকে ভেঙে সাইন স্কোয়ার ইনক্লুড করা। সো এখানে যেহেতু সাইন স্কোয়ারের ধারা, আমরা বড় কোণগুলাকে ভেঙে কজ স্কোয়ার ইনক্লুড করব। সো প্রথমে আমরা সবগুলা পদকে লিখে ফেলবো।
এই ধরনের ম্যাথ কিন্তু অ্যাডমিশনেও আসে। সো আমি একটা শর্টকাটও দেখাই দিব, খুব ভালো একটা শর্টকাট, যেটা দেখে তুমি চোখের পলকে অ্যান্সার বলতে পারবা একদম 10 সেকেন্ডের মধ্যে। তো সবগুলা পদ লিখো। এটা যদি বোর্ড পরীক্ষায় আসে তোমরা কিন্তু সবগুলা পদই লিখবা। অ্যাডমিশনে আসলে ওই শর্টকাট অ্যাপ্লাই করা যাবে, বাট বোর্ড পরীক্ষা আসলে আমরা সবগুলা পদ লিখে ম্যানুয়ালি করব। সো 5, 10, 15 এরপরে কি 20, 25, এগুলা কিন্তু জাস্ট একটা ধারা। দেখো 5-এর পরে 5, 10 হইছে, 15, 20, 25, 30। সো এভাবে করে 5 আকারে বাড়তেছে। সো আমি সবগুলা পদই লিখে ফেলি। সবগুলা পদ লিখলে সুবিধা হইতেছে তোমার পরীক্ষায় আসলে ভুল যাওয়ার চান্স থাকে না। বাট অনেক ক্ষেত্রে আমরা যদি সবগুলা পদ না লিখে শুধুমাত্র মনে করি বা মাথায় ক্যালকুলেশন করি, তো সেক্ষেত্রে একটু ভুল যাওয়ার সম্ভাবনা আছে। সো সবগুলা পদ লিখে করাটাই সবচেয়ে ভালো, মানে অন্তত বোর্ড পরীক্ষা আসলে আমরা লিখে করব, অ্যাডমিশনে আসলে দরকার নাই। আমরা এই ম্যাথের একটা শর্টকাটও দেখাই দেব। আচ্ছা, সো এখানে আসলে অনেকগুলা পদ, মানে এখানে পদ আসলে অনেক বেশি, তো একটু কষ্ট হইতে পারে সবগুলা পদ লিখতে, বাট এটা নর্মাল। চলো, সো দেখো আমরা কি করব, আমরা বড় বড় পদগুলাকে ভেঙে কজ স্কোয়ারে কনভার্ট করব। এগুলা কিন্তু চোখের পলকেই দেখে বলা যায়। সাইন স্কোয়ার 85 মানে কজ স্কোয়ার 5, সাইন স্কোয়ার 80 মানে কজ স্কোয়ার 10। আচ্ছা, কনফিউজড হয়েও না, আমি লিখতেছি। ওকে, চলো লিখি। সো প্রথমের যে পদগুলো আছে সাইন স্কোয়ার 5, আমরা কিন্তু ছোট পদগুলাকে চেঞ্জ করব না, আমরা বড় পদগুলাকে চেঞ্জ করব। তো সাইন স্কোয়ার 5 থেকে শুরু করে সাইন স্কোয়ার 40 পর্যন্ত ধরো লিখছি। এখানে কল্পনা করো ওই পদগুলো আছে, আমার বোর্ডে নাই বাট তোমার খাতায় আছে। আচ্ছা, সাইন স্কোয়ার 45, দেখো সাইন 45 মানে কত, সাইন 45 মানে কিন্তু 1/√2। তাইলে সাইন স্কোয়ার 45 মানে কত, স্কোয়ার করলে 1/2, সাইন স্কোয়ার 45 মানে হাফ। ওকে, সো সাইন স্কোয়ার 45 মানে কিন্তু এখানে কত হবে, এখানে হাফ হবে। লিখে দিলাম, এর ভ্যালুটা লিখে দিলাম। আচ্ছা, আমরা এই পদগুলোকে একটু চেঞ্জ করি। দেখো সাইন স্কোয়ার 50, আচ্ছা আমি একটু তোমাকে ফাস্টলি শেখাই বা তোমাকে একটু মানে টাইম সেভ হবে এরকম করে শেখাই। দেখো আমি একটা ভালো করে এক্সাম্পল দিই। সাইন স্কোয়ার 50, তাই তো? তো তুমি কি লিখতে পারো, আমার টার্গেট হইলো কজ স্কোয়ার ইনক্লুড করা। তো 50 কে লেখা যায় 90 - 40, তাহলে কি হবে, সাইন স্কোয়ার 90 মাইনাস সামথিং, তার মানে কি কজ স্কোয়ার সামথিং। দেখো সাইন 90 মাইনাস থিটা মানে কিন্তু কস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা। সো এখানে স্কোয়ার করলে এ পাশে হবে কজ স্কোয়ার থিটা, আর পার্থক্য নাই। ওকে, এখন দেখো তাহলে সাইন স্কোয়ার 50 কে লেখা যায় কজ স্কোয়ার 40, 50 40 মিলে 90 হয়। সাইন স্কোয়ার 50 কে কি লেখা যায়, 50 হলো 90 মাইনাস 40, তো আলটিমেটলি এটা আমার এখানে বসে যাচ্ছে। তাইলে বাকিগুলোর ক্ষেত্রে আমরা একবারে লিখি, চলো। তো সাইন স্কোয়ার 50 কে কি লেখা যাবে,
কজ স্কোয়ার 40, 40 50 যোগ করলে 90, মানে দুইটা কোণের যোগফল হবে 90। তাইলেই এরা ইকুয়াল। খেয়াল করো, সাইন স্কোয়ার 55 কি লেখা যাবে? কজ স্কোয়ার 35। তুমি কিন্তু চাইলে সবগুলাকে 90 মাইনাস সামথিং, মানে দেখো এখানে আমি আগের ক্ষেত্রে যখন এই ম্যাথটা করাইছি তখন যেমন দেখো সবগুলা ভেঙে ভেঙে লিখছি, তো তুমি এখানে কিন্তু এই যে 55কে ভেঙে লিখতে পারো 90 মাইনাস 35, 60কে ভেঙে লিখতে পারো 90 মাইনাস 30। সো লিখে পরের লাইনে ক্যালকুলেশন করতে পারো, বাট আমি তোমার টাইম সেভ করার জন্য এখানে একবারে লিখে দিচ্ছি। ওকে, হোপফুলি বুঝছো। সাইন স্কোয়ার 60 মানে কি? কজ স্কোয়ার 30, 30 60 যোগ করলে 90, 35 55 যোগ করলে 90। সাইন স্কোয়ার 65, একে কি লেখা যাবে? কজ স্কোয়ার তোমার হইতেছে 25। সাইন স্কোয়ার 70 কে লেখা যাবে কজ স্কোয়ার 20, যেহেতু 20 আর 70 মিলে 90 হবে। সাইন স্কোয়ার 75 কে লেখা যাবে কজ স্কোয়ার 15। সাইন স্কোয়ার 80 কে লেখা যাবে কজ স্কোয়ার 20, সরি কজ স্কোয়ার 10। 10 আর 80 মিলে কত হবে? 90। সাইন স্কোয়ার 85 কে লেখা যাবে কজ স্কোয়ার 5। সাইন স্কোয়ার 90, দেখো এটার ভ্যালু সরাসরি তো আমরা জানি, তো যেগুলার ভ্যালু আমরা সরাসরি জানবো ওগুলো আমরা লিখে দিব। সাইন 90 এর ভ্যালু হইতেছে 1, তো সাইন স্কোয়ার 90 মানে কত? 1 লিখো। আচ্ছা, এখন খেয়াল করো আমার এই ধারার মধ্যে কজ স্কোয়ারকে ইনক্লুড করা হয়েছে। সো এবার দেখো ম্যাথ হয়ে গেছে। আচ্ছা, সো এখানের বাকি যে পদগুলা আছে এগুলা তো আমরা উপরে লিখছি, বাট এখানে লিখলে একটু ভালো হবে সবগুলা আর কি। তো আচ্ছা, আমি এখানে লিখি, চলো লিখি। সেখানে কত ছিল? আচ্ছা, পরের লাইনে লিখি। সাইন স্কোয়ার 5, তারপরে ছিল সাইন স্কোয়ার 10, তারপরে ছিল সাইন স্কোয়ার 15। সবগুলা পদকে লিখে ফেলি, তাইলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। সাইন স্কোয়ার 35, সাইন স্কোয়ার 40। আচ্ছা, সবগুলা পদ লিখলাম। এখানে ছিল হাফ, প্লাস বাকিগুলা লিখে ফেলি আমরা। কজ স্কোয়ার 40, 35, 30, 25, 20, 15, 10, তারপরে কত? কজ স্কোয়ার 5 এবং লাস্ট অফ অল প্লাস 1। সো যতগুলা পদ ছিল আমি সবগুলা লিখে ফেলছি। ম্যাথটা কিন্তু খুবই সোজা, অনেক সোজা, বাট মানে এতটাই সোজা যে অনেক আসলে তুমি ধারাটা দেখলেই বুঝতে পারতেছো। শুধুমাত্র এখানে পদ একটু বেশি, এটা ছাড়া কিন্তু আর মানে কঠিনের কিছু নাই আসলে। ওকে, দেখো এখন আসো আমরা ওই যে সূত্র অ্যাপ্লাই করি। সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, একটা 1। ওকে, সাইন স্কোয়ার থিটা, তারপরে আমার কজ স্কোয়ার 10 কই? এই যে আমার কজ স্কোয়ার 10। সো দুইটা মিলে কি হবে? 1। সাইন স্কোয়ার 15, আসো আমার কজ স্কোয়ার 15, এই যে আমার কজ স্কোয়ার 15। সো দুইটা মিলে কত? 1। সাইন স্কোয়ার 20, আসো আমার কজ স্কোয়ার 20, দুইটা মিলে কত? 1। সাইন স্কোয়ার 25, এ হলো আমার কজ স্কোয়ার 25, দুইটা মিলে কত? 1।
আচ্ছা, তোমরা কিন্তু এরকম সিকোয়েন্স আগাবা, তাহলে দেখবা কোনো পদে তোমার বাদ থাকতেছে না। এবং সবচেয়ে ভালো হয় এরকম মার্ক করতে পারলে, তাইলে তুমি যখন ক্যালকুলেশন হয়ে যাবে তখন বুঝতে পারবা কোনো পদ বাদ পড়ছে কিনা। এখানে কিন্তু কোনো পদ বাদ পড়ে গেলে ক্যালকুলেশনে মানে পিওর ভ্যালু আসবে না। সাইন স্কোয়ার 30 আসো আমার কজ স্কোয়ার 30। ওকে, 1 সাইন স্কোয়ার 35 যোগ কজ স্কোয়ার 35 আরেকটা 1। ওকে, সাইন স্কোয়ার 40 আসো আমার কজ স্কোয়ার 40। সো আরেকটা কত 1। তারপর এখানে কত হাফ লিখো, এখানে কত 1 লিখো। দেখো এখানে আমার কিন্তু একটা পদও নিতে বাকি নেই, আমি সবগুলা পদই কিন্তু নিয়েছি। তো সবগুলা পদ নিয়ে আমার যোগফল হয়েছে এটা। এখন এটা যোগ করো চলো। সো 1 আর 1 2 3 4 5 6 7 8 9 9.5। সো আমার অ্যান্সার কত 9.5। এটা আমার অ্যান্সার। সো আমার যোগফলটা হচ্ছে 9.5। তো আমি ম্যাথটা রিক্যাপ করি। ম্যাথটা আসলেই অনেক সোজা, এতটাই সোজা যে তুমি একবার করলে বুঝতে পারবা। প্রথমত ম্যাথটা একটু বড়, তো তুমি সবগুলা পদকে লিখলা। সাইন স্কোয়ারের ধারা যেহেতু আমরা কজ স্কোয়ারকে ইনক্লুড করলাম, তারপরে যোগ করে দিয়েছি। সো এটা আমার অ্যান্সার। এখন এই ম্যাথটাই মানে আগের এই ম্যাথটাই আমরা চোখের পলকে অ্যান্সার করব। তো প্রথমত খেয়াল করো, এখানে কিন্তু আমরা অনেক বড় করে করছি, আমার অ্যান্সার আসছে কত 9.5। সো এখানে আমি খুব সুন্দর কিছু কথা তোমারে লিখি বা একটু দেখো। সাইন স্কোয়ার থিটা 1, সাইন স্কোয়ার থিটা 2, সাইন স্কোয়ার থিটা 3, সাইন স্কোয়ার থিটা 4। এভাবে করতে করতে ধরো আমার লাস্ট পদ হলো সাইন স্কোয়ার থিটা n। অনেকগুলা পদ আছে। সো এই সবগুলা পদ তোমারে যোগ করতে হবে, এটার যোগফল কত সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে এখানে খেয়াল করো, এখানেও কিন্তু আমার ধারাটা ওই রকম আছে। তো এখানে দুইটা জিনিস হইতে পারে। আচ্ছা, আমি কজ স্কোয়ারটাও লিখি। তো এটা কজ স্কোয়ারের ক্ষেত্রেও আসতে পারে, কজ স্কোয়ারের ক্ষেত্রেও অনেকগুলা পদ এরকম যোগ আকারে থাকতে পারে। সরি, 3 হবে। সো এভাবে করে করে আমার ধরো n সংখ্যক পদ যোগফল আকারে থাকতে পারে। আমার বের করতে হবে এগুলার ভ্যালু কত। হ্যাঁ, আমার বের করতে হবে এগুলার ভ্যালু কত, এটাই। তো এখন এখানে আসলে কি হইতে পারে, ভ্যালুটা কি হইতে পারে, এটা হলো আমার কথা। সো প্রথম কথা শোনো, এখানে আমি একটু কপি করি, তোমাদের এই শর্টকাটটা অনেক কাজে লাগবে। দেখো, যদি এমন হয়, যদি এখানে থিটা 1 আর থিটা n মানে একদম প্রথম কোণটা এবং একদম শেষ কোণটা, যদি এই দুইটা কোণের যোগফল হয় 90 ডিগ্রি, অথবা রেডিয়ানে বলবো π/2 রেডিয়ান। যদি প্রথম কোণ এবং সর্বশেষ কোণ এই দুইটার যোগফল হয় 90 ডিগ্রি, অথবা রেডিয়ানে বললে π/2, যদি এটা হয় তাহলে কি হবে, এটা হলে ধারার যোগফল হবে
n/2, যেখানে n কি, যেখানে n মানে হলো পদ সংখ্যা বা ধারায় কতটা পদ আছে। খুবই ইম্পর্টেন্ট সূত্র এটা, এতটাই ইম্পর্টেন্ট যে তুমি হয়তো একবার খাওয়া দাওয়া নাও করতে পারো, বাট এই সূত্র ভুলে গেলে হবে না। ওকে, দেখো, যদি সাইন স্কোয়ার সামথিং ধারাগুলার যোগফল বা কজ স্কোয়ার সামথিং ধারাগুলার যোগফল, আচ্ছা এখানে n হবে, আমি θ4 লিখে ফেলছি। সো যদি থাকে এবং প্রথম কোণ আর শেষ কোণ এই দুইটার যোগফল যদি হয় 90 ডিগ্রি, তাহলে ওই ধারার যোগফল হবে n/2, যেখানে n হইল ওই ধারার পদ সংখ্যা, n হইল ওই ধারায় কতটা পদ আছে। আমরা পদ সংখ্যা বের করার একটা সূত্র সবার জানতে হবে, যে একটা ধারায় কতটা পদ আছে সেটা আমরা কিভাবে বের করি। সো পদ সংখ্যা ইকুয়াল টু শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর বলতে যে একটা পদ থেকে আরেকটা পদের ডিফারেন্স, যেমন তোমরা সমান্তর ধারা পড়ছো, তো এখানে দেখো 5 থেকে 10, 5 বাড়ছে, তো এখানে সাধারণ অন্তর হইতেছে কত, 5, সাধারণ অন্তর প্লাস 1। সো এই ভ্যালুটা আমাকে একটা ধারার পদ সংখ্যা রিটার্ন করবে। এটা হইতেছে পদ সংখ্যা বের করার সূত্র। সো একটা ধারা যদি এরকম টাইপের হয় এবং যেখানে যদি প্রথম পদ আর শেষ পদের যোগফল হয় 90 ডিগ্রি, সো ওই ধারার যোগফল হবে কত, n/2। সো এটা একটু পরীক্ষা করি, চলো এখানে আসো, খেয়াল করো। আমার কিন্তু সাইন স্কোয়ারের ক্ষেত্রেও সেম সূত্র, মানে আর তোমার কজ স্কোয়ারের ক্ষেত্রেও সেম সূত্র প্রযোজ্য। সো দেখো এটা সাইন স্কোয়ারের ধারা, এবং খেয়াল করো তোমার এই পথটা বাদে, মানে দেখো সরি এই লাস্টের পথটা বাদে এখানে, আচ্ছা আমরা প্রথম ম্যাথে ফিরি, প্রথম ম্যাথ থেকে দেখে আসি শর্টকাটটা। এটা আমার প্রথম ম্যাথ ছিল। তো এই ম্যাথে খেয়াল করো, এই ম্যাথে এই যে প্রথম পথটা কত, 10 ডিগ্রি, শেষ পথটা কত, 80 ডিগ্রি। তো দেখো তো এই দুইটার যোগ করলে 90 হয় কিনা, এই দুইটা যোগ করলে কিন্তু 90 হয়, কারণ 80 আর 10 যোগ করলে 90। তো যেহেতু এই দুইটা কোণ যোগ করলে 90 হইতেছে, তাহলে এই ধারার যোগফল কত, ধারার যোগফল হইতেছে পদ সংখ্যা বাই 2 বা n/2। এখন আমার কাজ হইতেছে এই ধারার কতটা পদ আছে সেটা বের করা। তো পদ সংখ্যা তুমি সূত্র দিয়েও বের করতে পারো, চাইলে তুমি এখানে গুণে গুণেও বের করতে পারো। সো যখন তোমার মানে এখানে পদের সংখ্যা কম হবে তখন তুমি গুণে বের করতে পারবা, বাট যখন তোমার পদের সংখ্যা বেশি হবে তখন তোমার ওই সূত্র অ্যাপ্লাই করা বেশি ভালো। সো এখানে যেহেতু আমার পদের সংখ্যা কম, সো আমি গুণে বের করতে পারি অথবা সূত্র অ্যাপ্লাই করতেও পারি। তো দেখো পদ কয়টা, 1টা 2টা 3টা 4 5 6 7 8, আমার পদ সংখ্যা হইতেছে কত, 8। তো 8/2, অ্যান্সার কত, 4। দেখো এই অ্যান্সার হুবহু সেম। সো এটাই হইতেছে এই শর্টকাটের মানে তোমার ব্যবহার। তুমি পদ সংখ্যা জানলেই চোখের পলকে অ্যান্সার বলতে পারবা। পরের ম্যাথে আসি, চলো দেখো এখানে এই পদটা বাদ দিয়ে আমি এটার কিন্তু ভ্যালু সরাসরি জানি, এটার ভ্যালু 1 আমি জানি, এটা থাক। আমি এটা বাদে বাকি যে ধারাটা আছে আমার, এই ধারাটা নিয়ে চিন্তা করি। আচ্ছা খেয়াল করো, 585 এই দুইটা যোগ করলে কিন্তু 90 হয়।
তার মানে এই ধারার যোগফল কত? এই ধারার যোগফল হইতেছে পদ সংখ্যা বাই 2। আমি কিন্তু ওখানে সাইন স্কোয়ার 90 কে আলাদা করে রাখছি, বুঝছো? ওকে, সো আমরা হইতেছে এই পদটাকে জাস্ট সাইড আউট করে রাখছি, যেহেতু আমরা এটার ভ্যালু সরাসরি জানি, এটার ভ্যালু হইতেছে 1। তো ওইটা বাদে আমার বাকি যে পুরো ধারাটা আছে, এই ধারার যোগফল আমি জানলাম পদ সংখ্যা বাই 2। তো আমার কাজ হইতেছে এখন এই ধারার পদ সংখ্যাটা বের করা। সো চলো পদ সংখ্যা বের করি। সো পদ সংখ্যা মানে হইল শেষ পদ। দেখো শেষ পদ কত? 85 মাইনাস প্রথম পদ কত? 5 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। দেখো সাধারণ অন্তর কিভাবে বের করি? যে কোনো দুইটা পদের মধ্যে পার্থক্য, মানে যে কোনো দুইটা ক্রমিক পদের মধ্যে পার্থক্যই হলো আমার কি? সাধারণ অন্তর। সো তুমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে পারো, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিতে পারো। মানে একটা পদ থেকে আরেকটা পদ কিভাবে বাড়তেছে বা কমতেছে, এটাই মেইনলি সাধারণ অন্তর। দেখো এখানে আমার 10 থেকে 5 বাদ দিলে 5, মানে সাধারণ অন্তর হইতেছে 5 প্লাস 1। এখানে কত হয় দেখো তো? 80 ডিভাইডেড বাই 5 মানে 16 প্লাস 1 17। সো আমার এই ধারার যোগফল কত? পদ সংখ্যা 17/2। তো 17/2 করলে হবে 8.5। এখন আমার 8.5 কিন্তু অ্যান্সার না, তোমরা আবার ভুল করে এটা অ্যান্সার দিও না। আমার টোটাল ম্যাথে কিন্তু আর একটা এক্সট্রা 1 যোগ আকারে ছিল, তাহলে আমার টোটাল অ্যান্সার কত হবে? এই সম্পূর্ণ ধারার যোগফল দেখলাম 8.5 আর ওখানে 1, সো কত? 9.5। এটা অ্যান্সার। খেয়াল করো, শর্টকাটের মাধ্যমে বের করা 9.5 অ্যান্সারটা কিন্তু আমার এখানে আসছিল। সো শর্টকাট সত্যিই কাজ করবে। সো ফলে আমরা এই শর্টকাট অ্যাপ্লাই করে এই ধরনের যে কোনো ম্যাথে করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো, এখন কথা হইতেছে যে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। ওকে চলো দেখি। আচ্ছা দাঁড়াও, এখানে এখানে আরেকটা ম্যাথ আছে, এটা সাইন স্কোয়ারের মাধ্যমে আসছে। প্রথম যে ম্যাথটা ছিল ওইটা কজ স্কোয়ারের মাধ্যমে। সো এটা তোমরা দেখে আনসার বলতে পারবা, যেহেতু এই যে 10 আর 80 এই দুইটা যোগ করলে কত হয়? 90। সো আমার অ্যান্সার কত? পদ সংখ্যা বাই 2। সো এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবা, তোমরা সবগুলা পদকে ভেঙে করবা, তারপরে দেখবা শর্টকাটের সাথে মিলতেছে কিনা। সো এটা হোমওয়ার্ক করবা বাসায়। আচ্ছা দেন এখানে এই ম্যাথটা খেয়াল করো, এটা দেখো অনেকবারই কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। সো এইগুলা সলভ করতে হলে আমাদের এখানে কিন্তু কোনগুলা তোমার হইতেছে ডিগ্রিতে নাই, কোনগুলা হইতেছে কিসে আছে? রেডিয়ানে আছে। সো যেহেতু রেডিয়ানে আছে, আমরা ডিগ্রির মতো অতটাও মানে পিওরলি ক্যালকুলেশন করতে পারতেছি না, দেখে আসলে বলতে পারতেছি না। তো এই ধরনের ম্যাথে তুমি যে ট্রিক্সটা মেইনলি ফলো করবা, প্রথমত খেয়াল করো এটা কিন্তু সাইন স্কোয়ারের ধারা বা সাইন স্কোয়ারের পদগুলা। তো আমার টার্গেট থাকবে এখানে কজ স্কোয়ারকে ইনক্লুড করা। তো আমরা বড় বড় পদগুলাকে ভেঙে সেখানে কজ স্কোয়ারকে ইনক্লুড করার ট্রাই করব। তো এখন খেয়াল করো, আমরা বড় বড় পদগুলাকে ভেঙে সেখানে কজ স্কোয়ারকে আনার ট্রাই করব। তো কোনগুলা যদি রেডিয়ানে থাকে তাহলে তুমি কিভাবে করবা, এটা একটু ভালো করে বুঝো। তো কোনগুলা যদি তোমার রেডিয়ানে থাকে তাহলে আমরা প্রথমত বুঝতেছি এখানে কজ স্কোয়ারকে আনতে হবে। তবে এর আগে আমরা আরেকটা কাজ করব, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এইগুলাকে ডিগ্রিতে কনভার্ট করে নিব। তো দেখো পাই বাই 7 মানে কত ডিগ্রি আসলে? তো ক্যালকুলেটরে আমরা করব
আমার কাছে আসলে ক্যালকুলেটর এর মাধ্যমে আমি করে ফেলি, তোমরা বাসায় করো। π/7, পাই মানে কত? 180। তো 180 ভাগ 7। আচ্ছা, তো 180 ভাগ 7 করলে হয় 25.71 ডিগ্রি। তারপর আছে কত? 5π/14। সো 5π/14 তুমি যদি ডিগ্রিতে ভাঙাও, পাই মানে 180, তাইলে 5 × 180 ডিভাইডেড বাই 14 হচ্ছে 64.285 ডিগ্রি। ওকে, তারপরে কত আছে? 8π/7। সো 8 × 180/7 কত হয়? 205.71 ডিগ্রি। লাস্ট অফ অল আছে 9π/14। সো 9 × 180/14, এটা হইতেছে আমার 115.714 ডিগ্রি। ওকে, সো আমি কি করলাম? আমার বোঝার সুবিধার্থে আমি রেডিয়ান গুলাকে ডিগ্রিতে কনভার্ট করলাম। আমাদের ডিগ্রিতে ক্যালকুলেশনটা বেশি ইজি। সো খেয়াল করো, এখন আমি কি বলছি? আমি বলছি বড় বড় পদগুলাকে ভেঙে আমি ওইখানে কজ স্কোয়ারকে ইনক্লুড করার ট্রাই করব। আমার এখানে বড় বড় পদ বলতে লাস্টের এই দুইটাই বড় সবচেয়ে। সো এই দুইটাকে আমি কজ স্কোয়ারের মাধ্যমে আনবো। সো কজ স্কোয়ারে কিভাবে আনা যায়? আমরা জানি সাইন স্কোয়ার। দেখো আমরা কি জানি? সাইন অফ 90 মাইনাস সামথিং, এটার মানে কিন্তু কস থিটা। আবার সাইন অফ 90 প্লাস সামথিং, এটার মানেও কিন্তু কস থিটা। কেন? প্রথমে 90 ডিগ্রির বিজোড় গুণিতক সাইন থেকে কজ হবে, এটা অবস্থান করে সেকেন্ড চতুর্ভাগে। তাইলে কি হবে? সেকেন্ড চতুর্ভাগে সাইন পজিটিভ, আলটিমেটলি প্লাস হয়ে যাবে। আর স্কোয়ার করলে এখানে কজ স্কোয়ার হবে। স্কোয়ার করলে আসলে মাইনাস হইলেও স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। ওকে, সো এখানে আসো। এখন এখানের কোণটা হইতেছে 205.71 ডিগ্রি। 205.71 ডিগ্রি। সো আমার কাজ বা আমার টার্গেট হইতেছে ওইটাকে তোমার কি বলে যে কজ স্কোয়ারের মাধ্যমে কনভার্ট করা। তো সাইন স্কোয়ার 90 প্লাস সামথিং মানে কি? কজ স্কোয়ার থিটা। আবার সাইন স্কোয়ার 3 ইন্টু, আচ্ছা প্রথমে সাইন দিয়ে দেখাই তোমাদের, আমি একটু ডিটেলসে পড়াচ্ছি যেহেতু প্রথমবার পড়তেছে অনেকেই। 3 ইন্টু 90 প্লাস সামথিং। দেখো আমাদের কিন্তু এগুলা প্রথম ক্লাসে পড়ে আসা। সো 90 এর বিজোড় গুণিতক সাইন থেকে কজ হবে। এই কোণটা কোথায় অবস্থান করে? 3 বার 90 ডিগ্রি ঘুরবা। আচ্ছা, এটা কাজ করে আমরা এখানে মাইনাস ইউজ করি, তাইলে আর কি ভালো হবে। মাইনাস থিটা। সো 3 বার 90 ডিগ্রি ঘুরে থিটা পরিমাণ কম, তার মানে এটা অবস্থান করে তৃতীয় চতুর্ভাগে। সো এটা যদি থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করে তাহলে কি? থার্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু নেগেটিভ, তার মানে একটা নেগেটিভ চিহ্ন আসবে, মাইনাস কস থিটা। এবং তুমি যদি এটাকে হোল স্কোয়ার করো তাহলে কি হবে? সাইন স্কোয়ার, দেখো 3 × 9 = 27, তাহলে এ পাশে স্কোয়ার করো। যেহেতু এ পাশে স্কোয়ার করছি, এ পাশে স্কোয়ার করতে হবে, এ পাশে কি হয়? কজ স্কোয়ার থিটা। দেখো প্লাস হয়ে গেছে, মানে আলটিমেটলি স্কোয়ার থাকলে মাইনাসের কোনো বিষয় না, আলটিমেটলি স্কোয়ার করলে সব প্লাস হয়ে যায়। তো সাইন স্কোয়ার 270 মাইনাস সামথিং ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা। তো দেখো তুমি একটা জিনিস বাসায় ক্যালকুলেশন করো, এখনই করো। তুমি 270 থেকে যদি 64.285 এই কোণটা বাদ দাও, হ্যাঁ 270 থেকে 64.285 এই কোণটা যদি বাদ দাও,
দেখবা তোমার এই কোণটা চলে আসতেছে 205.71, এটার কাছাকাছি চলে আসবে। 270 থেকে এই কোণটা বাদ দিলে দেখবা এই কোণটা চলে আসতেছে। তো চলো আমরা এখন তাহলে এখানে কি হয় দেখো, আমি কি দেখতেছি, 270 থেকে এই 64.285 বাদ দিলে আমি এই কোণটা পাই। তার মানে 8π/7 কে কি লেখা যায়, 270 মানে কত, 3π/2। তুমি সেটা থেকে বাদ দিচ্ছ কত, বাদ দিচ্ছ হলো 64.285, যেটা মানে কত, 5π/14। সো ক্যালকুলেশন করি, চলো দেখি এটা মিলে কিনা। লসাগু 14, 21π - 5π, সো কত হয় এখানে বিয়োগ করলে দেখো তো, এখানে বিয়োগ করলে হবে 16π। দেখো তো, 8 2 16, 7 2 14, 8π/7 কিন্তু ব্যাক করছে। So, আমি এখানে যেটা বললাম তোমারে যে 270 থেকে এইটা বাদ দিলে এটা আসবে, মানে 3π/2 থেকে 5π/14 বাদ দিলে এটা আসবে। সো তুমি যদি ডিগ্রিতে কনভার্ট না করতে তাহলে কিন্তু এখানে সরাসরি আমি দেখেই বলতে পারতাম না যে কোনটা থেকে কি বিয়োগ করলে ওইটা আসবে। সো ডিগ্রিতে কনভার্ট করার একমাত্র কারণই হইতেছে যাতে আমি সরাসরি বুঝতে পারি যে কি থেকে কি বাদ দিব, এটার জন্য। ওকে, এন্ড আরেকটা বিষয় খেয়াল করো, এটাকে এই যে 115.714, এটার জন্য তুমি যদি 90 এর সাথে এই প্রথম কোণটা যোগ করো 25.71, দেখবা এটা ব্যাক করবে, মানে এই কোণটা আসবে। সো আমার সব মিলে কি হইতেছে, আমার সব মিলে হইতেছে 90 এর সাথে এই কোণটা যোগ করা। সো চলো তো চেক করি, 90 মানে কত, 90 মানে হলো π/2। দেন 25.71 মানে কত, π/7। যোগ করো, দেখো তো এই কোণটা আসে কিনা, লসাগু 14, 7π + 2π, দেখো ব্যাক করছে 9π/14। তো আমার ডিগ্রিতে কনভার্ট করছি যাতে আমি বুঝতে পারি কার সাথে কি যোগ করলে আমার ওই কোণটা আসবে। সো এই ম্যাথগুলা কিন্তু আসলে কঠিন না, খুবই সোজা, এটা করতে তোমার সময় লাগবে না, জাস্ট ক্যালকুলেটরে করবা, কোনটা থেকে কি বাদ দিবে এটা বুঝলেই হইতেছে। ওকে, তো তাইলে আমি এখন ম্যাথটা সম্পূর্ণ করে ফেলি, চলো পরের পেজে করি আমরা এটা। আচ্ছা দাঁড়াও, ওকে, আমরা এটা এখন ম্যাথটা করব। সো আমরা তাইলে প্রথমে যেটা করলাম, আমরা মানে তোমার কোনটা থেকে আসলে কি বাদ দেবো এটা বুঝে নিলাম, দেন হইতেছে আমরা এবার পুরো ম্যাথটা করে ফেলতে পারবো। আচ্ছা চলো দেখি। ওকে, ঠিক আছে, তো চলো তাইলে আমার প্রথমে কি, sin² π/7, তারপরে sin² 5π/14 প্লাস 8π/7 কে কি লেখা যাবে, 3π/2 - 5π/14। সো 8π/7 কে তুমি লিখো 3π/2 - 5π/14। আচ্ছা, তারপরে sin² 9π/14। সো দেখো এখানে দেখে আসলাম আমরা 9π/14 কে লেখা যাবে π/2 + π/7, সেটাকে লেখা যাবে π/2 + π/7। সো আমার ওই পাশের মেইন টার্গেটই ছিল যে আমি যাতে সবগুলা পদকে ভাঙাতে পারি। আচ্ছা চলো এখন দেখি, সেটা থাক, এটাও চেঞ্জ করব না। দেখো
আমি এখানে দেখে আসছিলাম তোমারে সাইন স্কোয়ার 270 মাইনাস সামথিং মানে কজ স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার 270 মাইনাস সামথিং মানে কি কজ স্কোয়ার থিটা 14। 3π/2 মানে কিন্তু 270। আচ্ছা, প্লাস এখানে দেখে আসছি সাইন স্কোয়ার 90 প্লাস সামথিং মানে কজ স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার 90 প্লাস সামথিং মানে কি কজ স্কোয়ার থিটা। তো খেয়াল করো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। সো অন অন মিলে কত 2। এটা অ্যান্সার। খেয়াল করো এগুলা কোণ কিন্তু সেম হইতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা দুইটা কোণই কিন্তু সেম হইতে হবে। সো ম্যাথটা আমি একটু রিক্যাপ করি। যখনই তোমার রেডিয়ানে কোণের ভ্যালুগুলা বের করতে হবে, তুমি প্রথমে সবগুলাকে ক্যালকুলেটরের মাধ্যমে ডিগ্রিতে কনভার্ট করবা। দেন কার সাথে কি বিয়োগ করলে তোমার এই কোণটা আসবে সেটা বুঝবা। তারপরে একদম ফাস্টলি তুমি ওইটা বসাই দিবা, তাহলে তোমার হয়ে যাবে। সো হোপফুলি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো। একটা তোমার মানে একটা ট্রিক্স বলি, এই টাইপের ম্যাথে তোমার যদি এরকম 4টা পদ থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার হয় 2টা জিনিস। অ্যান্সার হয় 2 অথবা 0। সবগুলা কাটাকাটি হয়ে 0 হইতে পারে, অথবা 4টা পদ থাকলে 2টা করে 1 যোগ হয়ে 2 হতে পারে। সো এটা আর কি মানে সব সময় হবে এমন না, বাট এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। এটা অনেক ক্ষেত্রে খেয়াল রাখতে পারো। সো এই ম্যাথটা এখন খেয়াল করি আমরা। এখানে কি বলে যে থিটা যদি পাই/, ওকে, সো এই ধর করব যেখানে থিটার একটা র্যান্ডম ভ্যালু দেওয়া থাকে। তো আমি সেখানে মেইনলি প্রথমে যেটা করব, আমি π/36। তো আমার এখানে ধারাটা আছে কার মাধ্যমে, সাইন স্কোয়ারের মাধ্যমে। তো আমি চেষ্টা করব কি কজ স্কোয়ারকে ইনক্লুড করার। তো কজ স্কোয়ার ইনক্লুড করার জন্য আমি এখান থেকে π/2 এর ভ্যালুটা আলাদা করব। সো এখান থেকে লেখা যায় π/2 সমান কি, দেখো তো কি লেখা যায়। π/36 সমান যদি থিটা হয়, তাহলে π/2 লেখা যায় 18 থিটা। 18×2 = 36। সো আমি এই টাইপের ক্ষেত্রে π/2 এর ভ্যালুটা আলাদা করে রাখলাম। π/2 মানে হলো 18 থিটা। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট হইতেছে কিন্তু এখানে কজ স্কোয়ারকে ইনক্লুড করা। সো দেখো আমরা কিভাবে করি। আমরা ছোট পদগুলোকে কিন্তু ভাঙবো না। 3 থিটা, 4 থিটা, 5 থিটা, এভাবে করে তোমার আরো পদগুলো আছে, যেমন 6 থিটা, 7 থিটা, 8 থিটা। তারপরে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য সবগুলা পদকে লিখতেছি। এমনি এটা দেখে আসলে অ্যান্সার বলে দেওয়া যাবে। কিভাবে দেখে বলা যাবে আমি সেটা বলতেছি। 12 থিটা, 13 থিটা, 14 থিটা এবং 15 থিটা। সো আমি এখানে ধারার যতগুলা পদ ছিল সবগুলা পদকে লিখে ফেলছি। এখন আমার কাজ হইতেছে বড় বড় পদগুলাকে কজ স্কোয়ারের মাধ্যমে কনভার্ট করা। সো আমরা কি জানি যে সাইন 90 মাইনাস সামথিং তার মানে কি কস থিটা। সো সাইন স্কোয়ার 90 মাইনাস সামথিং মানে কি কজ স্কোয়ার থিটা, এটা তো আমরা জানি।
একটু আগে দেখে আসছি, অনেকবারই কিন্তু এটার হেল্প লাগছে। সো আমি দেখো আমি কি করতে পারি, আমি এখানে যে বড় বড় পদগুলো আছে এগুলাকে কজের মাধ্যমে কনভার্ট করতে পারি। দেখো কেমনে করি। এখানে ছোট পদগুলাকে রেখে দাও। সেভাবে করে তুমি সব পদ লিখো। ধরো এখানে মোট পদ কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। আমি একটা কাজ করি, দেখো এখানে যেহেতু 13টা পদ আছে, আরেকটা কাজ করা যায়, π/4 এর ভ্যালু লেখা যায়। এখান থেকে দেখো তো π/4 এর ভ্যালু কত আসে। এখান থেকে π/4 এর ভ্যালু আসে 9 থিটা, এবং আমরা কিন্তু sin π/4 এর ভ্যালু জানি 1/√2। সো আমার এটার ভ্যালু কিন্তু আমার সরাসরি জানা, স্কোয়ার করলে হবে 1/2। তো 9 থিটার আগ পর্যন্ত বাকি পদগুলাকে রেখে দাও। এখন দেখো সাইন স্কোয়ার 10 থিটাকে কি লেখা যায়, 10 থিটাকে লেখা যায় 18 থিটা মাইনাস 8 থিটা। 18 থেকে 8 বাদ দিলে 10 হবে। 11 থিটাকে লেখা যায় কি, সাইন স্কোয়ার 18 থিটা মাইনাস 7 থিটা। তারপরে 12 থিটাকে কি লেখা যায়, 18 থিটা মাইনাস 6 থিটা। তারপরে তোমার 13 থিটাকে কি লেখা যায়, 18 থিটা মাইনাস 5 থিটা। সো সবগুলাকে আমরা 18 থিটার মাধ্যমে লিখতেছি। কেন? কারণ 18 থিটা হচ্ছে π/2। সো 18 থিটা মাইনাস 3 থিটা। দেখো সবগুলা বড় বড় যে পদগুলা ছিল আমরা কিন্তু এগুলাকে 18 থিটার মাধ্যমে লিখছি, কারণ 18 থিটা মানে হইতেছে π/2, আর সাইন স্কোয়ার π/2 মাইনাস থিটা মানে হলো কজ স্কোয়ার থিটা। তাইলে এখানে আমার π/2 মানে কত, 18 থিটা। তার মানে এই ম্যাথ অনুসারে 18 থিটা মাইনাস থিটা সমান কজ স্কোয়ার থিটা। তাহলে দেখো 18 থিটা মাইনাস 8 থিটা তার মানে কি কজ স্কোয়ার 8 থিটা। 18 থিটা মাইনাস 7 থিটা তার মানে কি কজ স্কোয়ার 7 থিটা। কজ স্কোয়ার 6 থিটা, কজ স্কোয়ার 5 থিটা। তো এখানে কজ স্কোয়ার যুক্ত, এখানে সাইন স্কোয়ার যুক্ত, দুইটা যোগ করলে তোমার 1 হয়ে যাবে। সো এটাই আর কি আমার টোটাল ম্যাথ। বাকিটা তুমি করবা বাসায়, বাকিটা তোমার হোমওয়ার্ক থাকলো। আমি কিন্তু সব ম্যাথই করে দিছি, এখানে জাস্ট সাইন স্কোয়ারের পরে কজ স্কোয়ার হবে, তারপরে সাইন স্কোয়ার কজ স্কোয়ার যোগ করলে 1 হবে, এবং এখানে যে 9 থিটা আছে তোমার, এই যে 9 থিটা এর ভ্যালু হইতেছে হাফ, যেটা ধারার লাস্টে সবার সাথে যোগ করবা। সো এটা হলো আমার টোটাল ম্যাথ। এখন আমি যে বললাম এই ম্যাথটা আমরা চোখের পলকে অ্যান্সার বলতে পারি, কেমনে দেখো তো, খেয়াল করো আমরা কি পড়ে আসছি। আমরা কি পড়ে আসছি, আমরা পড়ে আসছি যে ধারার প্রথম পদ এবং শেষ পদ, এই দুইটা পদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, এই দুইটা পদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে ধারার যোগফল হইতেছে পদ সংখ্যা বাই 2। খেয়াল করো, প্রথম পদ 3 থিটা, লাস্ট পদ 15 থিটা, যোগফল কত 18 থিটা। সো 18 থিটা মানে কত, π/2। তার মানে ধারার প্রথম পদ এবং শেষ পদ যোগ করলে আমার π/2 আসে। তাহলে এই ধারার যোগফল কত, যোগফল হইতেছে n/2। n মানে হলো পদ সংখ্যা। এখানে টোটাল পদ কয়টা, সো দেখো তো টোটাল পদ কয়টা, শেষ পদ 15,
আমি জাস্ট থিটাকে ইগনোর করতেছি। প্রথম পদ 3। দেখো পরস্পর পার্থক্য কত করে বাড়ছে? 1 করে বাড়ছে, +1। সো কত হয়? 12 আর 3 15, সো 12 13। সো আমার পদ সংখ্যা হইতেছে কত? 13। তাইলে এই ধারার যোগফল কত? n/2 মানে 13/2। এটা অ্যান্সার। তো তুমি এখানে চেক করো, অ্যান্সার হবে 13/2। সো আমি একটু শর্টকাটে আরেকবার রিক্যাপ করি। প্রথম পদ এবং শেষ পদ দুইটার যোগফল হইতেছে 90 ডিগ্রি। তার মানে আমার ধারার যোগফল হবে পদ সংখ্যা বাই 2। তো পদ সংখ্যা তুমি সূত্র দিয়েও বের করতে পারো, চাইলে কয়টা পদ আছে সেগুলা গুণেও বের করতে পারো। দেন আমরা দেখলাম পদ সংখ্যা 13, তার মানে যোগফল হইতেছে 13/2। সো এটা হচ্ছে আমার এটার টোটাল ম্যাথ। সো হোপফুলি তুমি এই ম্যাথটা একদম পিওরলি বুঝতে পারছো। ওকে, সো আমরা এখন এই ম্যাথটার দিকে খেয়াল করো। এটা আসছে সিলেট বোর্ড 2 এবং ঢাকা বোর্ড 13-তে। সো এই ম্যাথটাতেও কিন্তু রেডিয়ানের মাধ্যমে অ্যাঙ্গেল গুলা দেওয়া আছে। আমি একটু আগে যে ম্যাথটা করাইছি ওইটার মতোই। সো এটা তোমরা বাসায় ট্রাই করবা হোমওয়ার্ক করে। হোমওয়ার্কটা চাইলে আমার গ্রুপে পোস্ট করতে পারো, আমি ইনশাল্লাহ দেখে দেব যে তোমার হোমওয়ার্কটা ঠিক আছে কিনা। সো এই ক্লাসটা করে হোমওয়ার্ক গুলা তুমি আমার গ্রুপে সাবমিট করো, আমি ইনশাল্লাহ চেক করে দিব যে তোমার ম্যাথটা ঠিক আছে কিনা। ওকে, সো আমরা টাইপ 2 বা আমাদের যে ধারা সংক্রান্ত ম্যাথ গুলা ছিল এগুলা শেষ করছি। এখন আমরা দেখব হলো টাইপ 3। সো টাইপ 3 মূলত কি আছে দেখো। টাইপ 3-তে আমাদের মেইনলি হইলো একটা ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু দেওয়া থাকলে অন্য আরেকটা ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি এটা দেখবো আর কি। সো আমি সামান্য একটু বেসিক আইডিয়া তোমাদের এখানে দিয়ে দিই। সো এই টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমার যখন তোমরা বিপরীত ত্রিকোণমিতি করবা বা আরো এমসিকিউ বা বিভিন্ন জায়গায় এই একটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে অন্য আরেকটা ত্রিকোণমিতিক অনুপাতে যাওয়া, এটা কিন্তু আসে। সো একটু ভালো করে খেয়াল করো। সো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা ধরো ভূমি, এটা হইতেছে লম্ব, এন্ড এটা হইতেছে অতিভুজ, এবং এই কোণটা আমার সূক্ষ্ম কোণ থিটা। সো একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা কিন্তু যে কোনো দুইটার ভ্যালু দেওয়া থাকলে আরেকটার ভ্যালু বের করতে পারি। ধরো এটা এ বি সি। সো আমরা কিন্তু জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো তোমারে ধরো বললাম সাইন থিটা সমান 4/5। আমি এক্সাম্পল দিলাম সাইন থিটা সমান কি বললাম? 4/5। তো সাইন সামথিং মানে কি? সাইন থিটা মানে হইতেছে লম্ব বাই অতিভুজ। তাহলে এরা যেহেতু পরস্পর সমান, তার মানে কি লম্বের ভ্যালু হইতেছে বলতে পারি 4 এবং অতিভুজের ভ্যালু বলতে পারি আমি কত? 5। ওকে, সো লম্ব জানি, অতিভুজ জানি, ভূমি কত হবে আমরা তো খুব সহজে বের করতে পারবো এখান থেকে। সো এখান থেকে আমার ভূমি হইতেছে বিসি। তো বিসি মানে হইল √ওভার অফ অতিভুজের স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার 4 স্কোয়ার। সেটা করলে আমার আসবে 3। তার মানে আমি পেয়ে গেলাম আমার ভূমির ভ্যালু হইতেছে 3। এখন দেখো, তুমি একটা ত্রিভুজের লম্ব জানো, ভূমি জানো, অতিভুজ জানো। তোমাকে যদি বলে ট্যান থিটা সমান কি হবে, তো ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তুমি জানো লম্ব হলো 4, ভূমি হইলো 3। তো ট্যান থিটা মানে কি? 4/3। তোমারে বললাম কস থিটা,
সো কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত 3, অতিভুজ কত 5। সো কস থিটা, সেক থিটা, ট্যান থিটা যাই বলুক না কেন তুমি কিন্তু খুব সহজে এখান থেকে আনতে পারবা। সো আমরা একটা ত্রিভুজ ফর্ম করব, ওই ত্রিভুজের যদি আমি তিনটা জিনিস জানি তাহলে আমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু বের করতে পারবো। চলো আমরা ম্যাথ দেখি। এটা দেখো যশোর বোর্ড 19 এর সৃজনশীলে আসছে, খেয়াল করো। এরকম ভ্যালু বললে আমরা একটা ত্রিভুজ এঁকে নিব। আচ্ছা, সো কি বলে ট্যান থিটা সমান 5/12, এটা ধরো থিটা। তো ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লম্বের ভ্যালু হইল 5। দেখো ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্বের ভ্যালু কত 5, ভূমির ভ্যালু কত 12, তাহলে অতিভুজ কত হবে √5² প্লাস 12², অতিভুজ হবে 13। তো তিনটা জিনিস তুমি জানো। এখন আমার দেখো কি বের করতে বলছে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো এই কথাটা। সো এই কথাটার মানেই হইল তোমাকে চিহ্ন নির্দেশ করবে, এই কথাটা চিহ্ন নির্দেশ করবে। আচ্ছা, তো আমি দেখাচ্ছি কিভাবে চিহ্ন নির্দেশ করে। আমার কার ভ্যালু বের করতে হবে, আমার বের করতে হবে সাইন অফ নেগেটিভ থিটা প্লাস কস থিটা। আচ্ছা, তো আমরা প্রথম ক্লাসে দেখছিলাম সাইন অফ নেগেটিভ থিটা মানে কি, মাইনাস সাইন থিটা, এবং এখানে হইল প্লাস কস থিটা। আচ্ছা, তো সাইন অফ নেগেটিভ থিটা যেহেতু দেওয়া আছে, আমরা এখন এটার ভ্যালু লিখবো এবং এটার ভ্যালু লিখবো। আচ্ছা, তো দেখো প্রথম কথা, এই ত্রিভুজ থেকে আমার সাইন থিটার ভ্যালু কত, দেখো তো। সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ 5/13। এই ত্রিভুজ থেকে পাইলাম সাইন থিটা সমান 5/13। আর লাগবে কি কস থিটা। কস থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। ভূমি হইল 12, অতিভুজ হইল 13, 12/13। এটা হলো কস থিটা। আচ্ছা, সো সাইন থিটার ভ্যালু হইতেছে 5/13, কস থিটার ভ্যালু হইতেছে 12/13। এখন আসো, এখন যদি এখানে এই তথ্যটা না থাকতো তাহলে আমি ওইখানে যে ভ্যালু পাইছি একদম সরাসরি এখানে বসাইতাম। আবার বলি, যদি এখানে এই কথাটা না থাকতো তাহলে আমি এখানে সাইন থিটার ভ্যালু যা পাইলাম এবং কস থিটার ভ্যালু যা পাইলাম আমি সরাসরি এখানে বসাইতাম। বাট যেহেতু এখানে একটা এক্সট্রা কথা বলা আছে, আমার চিহ্ন নিয়ে একটু ভাবতে হবে। দেখো এখানে কি বলছে, থিটা কোণটা অবস্থান করতেছে 180 থেকে 270 মাঝে। খেয়াল করো, আমি প্রথম ক্লাসে তোমাদের চতুর্ভাগের কনসেপ্ট দেখাইছিলাম। তো 0 থেকে 90 মানে কি প্রথম চতুর্ভাগ, 90 থেকে 180 মানে কি দ্বিতীয় চতুর্ভাগ, 180 থেকে 270 বা পাই থেকে 3π/2, এই রেঞ্জটা হইতেছে কি আমার তৃতীয় চতুর্ভাগ। এটা আমরা জানি। সো আমার এখানে কি বলে, আমার এখানে কিন্তু ওই অ্যাঙ্গেলটা অবস্থান করতেছে তৃতীয় চতুর্ভাগে। এখন আমার মেইনলি এখানে লাগবে কি সাইন থিটা আর কস থিটা। সো আমি দেখব থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটার ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ, আর কস থিটার ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ হলে কোনো সমস্যাই নাই, পজিটিভ চিহ্ন বসবে। নেগেটিভ হইলে এটার ভ্যালুর আগে জাস্ট একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। তো আমরা কি জানি,
থার্ড চতুর্ভাগে পজিটিভ কে? ট্যান আর কট। ট্যান কট হইল পজিটিভ এবং সাইন কস কিন্তু নেগেটিভ, মানে ট্যান আর কট বাদে বাকি সবাই কিন্তু নেগেটিভ। তার মানে আমি দেখলাম আমার তৃতীয় চতুর্ভাগে সাইন কস হলো নেগেটিভ। তার মানে এই ম্যাথে থিটা অনুসারে আমার সাইন থিটার ভ্যালু হবে নেগেটিভ, কস থিটার ভ্যালুও নেগেটিভ হবে। আবার বলি, যেহেতু অ্যাঙ্গেলটা অবস্থান করতেছে তৃতীয় চতুর্ভাগে সাইন থিটাও নেগেটিভ, কস থিটাও নেগেটিভ, সো ওটার ভ্যালুর আগে জাস্ট একটা মাইনাস চিহ্ন ইউজ করবা। তাহলে দেখো, মান বসাও, সাইন থিটা -5/13, কস থিটা -12/13। সো এটা করলে তোমার যা আসবে ওইটা তোমার অ্যান্সার। সো ফুলি ম্যাথটা বুঝতে পারছো? আচ্ছা, খেয়াল করো, এটা আসে সাস্টে 1-2 সালে। তো এটা খুবই সোজা ম্যাথ। এটা এরকম ম্যাথ কিন্তু তোমার ঢাবি ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন যে গুচ্ছ এগুলাতে আসতে পারে। দেখো কি বলে, সাইন এ সমান 1/3। সো আমি একটা সমকোণী ত্রিভুজ ড্র করে ফেলবো, যার সূক্ষ্ম কোণটা হচ্ছে এ কোণ। সাইন এ সমান কি 1/3, তার মানে দেখো সাইন এ সমান 1/3। তো সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সো লম্বের ভ্যালু হইতেছে 1, অতিভুজের ভ্যালু হইল 3। লম্বের ভ্যালু হইতেছে 1, অতিভুজের ভ্যালু হইল 3। তাহলে ভূমি কত হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, সো √8। √8 কে বলা যায় 4 × 2, তার মানে 2√2। আমি ক্যালকুলেশন করে বের করলাম আমার ভূমি এর ভ্যালু হইতেছে 2√2। এখন আমার লাগবে কি? আমার লাগবে হলো ট্যান এ এর ভ্যালু। সো ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। সো লম্বের ভ্যালু কত? 1, ভূমির ভ্যালু কত? 2√2। ব্যাস, ম্যানুয়ালি ত্রিভুজের ক্যালকুলেশন থেকে আমি ট্যান এর ভ্যালুটা বের করছি। এখন দেখো, এখানে আরেকটা কথা বলা আছে, এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই কথাটা, সেটা আমার কি করবে? চিহ্ন নির্দেশ করবে, চিহ্নটাকে পজিটিভ নাকি নেগেটিভ। তো দেখো এখানে এ কোণটা অবস্থান করে সেকেন্ড চতুর্ভাগে, এবং আমরা সবাই জানি সেকেন্ড চতুর্ভাগের ট্যান হইল নেগেটিভ। তার মানে ট্যানের আগে জাস্ট একটা নেগেটিভ চিহ্ন বসবে। সো এটা আমার অ্যান্সার, এটা হইতেছে এটা। তো তোমার কাজ হইতেছে ত্রিভুজ থেকে মেন ভ্যালুটা নিয়ে আসা, তারপরে এখানে অ্যাঙ্গেলটা কোথায় অবস্থান করে ওইটার সাপেক্ষে পজিটিভ বা নেগেটিভ দিয়ে দেওয়া, তাহলে হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করো, এই ম্যাথটা কিন্তু বোর্ড পরীক্ষায় বারবার আসে, বিশেষ করে ক দাগের কোশ্চেনে, সো একটু মনোযোগ দাও। আচ্ছা, সো আমার বের করতে হবে কার ভ্যালু? ট্যান থিটা সেক অফ মাইনাস থিটা কট থিটা প্লাস কোসেক অফ মাইনাস থিটা। আচ্ছা, এটার ভ্যালু বের করব। সো এখানে সাইন থিটার ভ্যালু বলছে কত? 5/13। সো ত্রিভুজ ড্র করি, চলো। তাহলে এটা ধরো থিটা, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। সো লম্ব হইল 5, অতিভুজ হইল 13। সো এটা কিন্তু একটা জোড়, মানে 5, 12, 13, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। অথবা তুমি চাইলে বের করতে পারো এখানে ভূমিটা কত হবে। সো ভূমি হইতেছে আমার কত? 12। তো ওই সমকোণী ত্রিভুজের সবকিছু তুমি বের করে ফেলছো। এখন আমার এখানে যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 4টার ভ্যালু জাস্ট এখানে বসায় দিলেই হয়ে যাবে। তো আমার এখন কাজ কি?
আমার কিন্তু এখন কাজ হইলো মোবাইল চালানো বা অন্য কিছু না, আমার কাজ হইতেছে এই ভ্যালুগুলা বের করা। তো চলো দেখি, আমার লাগবে কি ট্যান থিটার ভ্যালু, ট্যান থিটা। সো ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি 5/12। আচ্ছা, আমার লাগবে, দেখো সেক অফ নেগেটিভ থিটা, আমরা কিন্তু জানি যে কজ অফ নেগেটিভ থিটা এন্ড সেক অফ নেগেটিভ থিটা, আচ্ছা এখানে সমান হবে না, কজ অফ নেগেটিভ থিটা মানে কস থিটা, সেক অফ নেগেটিভ থিটা মানে সেক থিটা। এতটুকু সবার জানার কথা, যদি এটা না জানো তাহলে তোমার আসলে ক্লাস করাটা ঠিক হইতেছে না, এটা জানতে হবে। তারপরে কসেক অফ নেগেটিভ থিটা মানে মাইনাস কোসেক থিটা। সো আমার রাশিটা কেমন হইতেছে, রাশিটা হইতেছে ট্যান থিটা প্লাস সেক থিটা কট থিটা মাইনাস কোসেক থিটা। আচ্ছা, তো ট্যান থিটার ভ্যালু দেখলাম 5/12 ত্রিভুজ থেকে, লাগবে কি সেক থিটা। সেক মানে হইল ভূমি বাই অতিভুজ, সরি সরি অতিভুজ বাই ভূমি। সো 13/12, দেখছো আমি তাই ভুল করতেছি, আমার আসলে চাকরি থাকবে না এই ভুল করার জন্য। তো সেক থিটা হইল, তারপরে আছে কি কট থিটা, কট মানে হইল ভূমি বাই লম্ব, সো 12/5, এন্ড লাস্ট অফ অল কোসেক থিটা। তো কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব 13/5। ওকে, চারটা ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু যেগুলো আমার ওখানে লাগবে আমি বের করে ফেলছি। এখন কথা হইতেছে আমার চিহ্ন দিয়ে মানে চিহ্ন নিয়ে কাজ করতে হবে একটু, আমার চিহ্ন নিয়ে কাজ করা লাগবে, কারণ এখানে একটা অ্যাঙ্গেল ব্যবধান দেওয়া আছে। যদি ওই লাইনটা না থাকতো আমার চিহ্ন নিয়ে কোনোই কাজ করা লাগতো না, আমি এই ভ্যালুটা জাস্ট এখানে ইনপুট করলেই হইতো। বাট যেহেতু এখানে একটা তোমার ভ্যালু দেওয়া আছে, আমাদের কিন্তু চিহ্ন নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তো দেখো এখানে অ্যাঙ্গেলটা কোথায় অবস্থান করে, π/2 থেকে পাই, তার মানে 90 ডিগ্রি থেকে বড়, 180 চাইতে ছোট, যেটা কিন্তু আমার সেকেন্ড চতুর্ভাগ, 90 থেকে বড় 180 চাইতে ছোট। সো সেকেন্ড চতুর্ভাগে আমার পজিটিভ হইল সাইন আর কোসেক। অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, অল মানে অল পজিটিভ, স্টুডেন্টস মানে সাইন কোসেক পজিটিভ। তো সেকেন্ড চতুর্ভাগে সাইন আর কোসেক হইল পজিটিভ, তাহলে এটা এমনি পজিটিভ আছে, তাহলে বাকি সবাই কিন্তু নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ। সো এটার মাধ্যমে আমি চিহ্নগুলা দিয়ে দিলাম। এবার তোমার কাজ জাস্ট এখানে ইনপুট করা, করে অ্যান্সার বের করা। এখানে ইনপুট করে জাস্ট লসাগু করলেই অ্যান্সার চলে আসবে। সো আমি কি করলাম, আমার প্রথমে হলো যার মান বের করতে হবে ওইটাকে আমি একটু সিম্পলিফাই করছি, তারপরে সমকোণী ত্রিভুজ থেকে ওই চারটা জিনিসের ভ্যালু বের করছি। দেন এখানে যে মানে তোমার চতুর্ভাগ দেওয়া আছে, ওই চতুর্ভাগ আসলে কোন চতুর্ভাগে পড়ে ওইটা বুঝে আমি প্লাস মাইনাস দিব, তারপরে ভ্যালু বসালেই আমার অ্যান্সার চলে আসবে। সো হোপফুলি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। ওকে, সো আমরা এখন তাহলে এই ম্যাথটার দিকে খেয়াল করি। এই ম্যাথটা কি বলে যে ট্যান থিটা সমান এত এবং সাইন থিটা নেগেটিভ হইলে এর মান বের করো। আচ্ছা দেখো, আগের ম্যাথের সাথে এটার জাস্ট পার্থক্য একটা জায়গায়, সেটা হইতেছে আগের ম্যাথে তোমার এখানে জাস্ট একটা চতুর্ভাগের কথা বলা ছিল, এখানে ওই চতুর্ভাগের কথাটা বলা নাই, এখানে আরেকটা কথা বলছে, সেটা হলো সাইন থিটা নেগেটিভ। আচ্ছা, এখন সাইন থিটা নেগেটিভ এই কথাটার মানে দ্বারা আমরা কি বুঝবো, খেয়াল করো। এখানে দেখো ট্যান থিটা, এটার মান কি,
পজিটিভ। আবার আমার উদ্দীপকে বলে দেওয়া সাইন থিটার মান হইতেছে নেগেটিভ। আচ্ছা, তো আমরা কি জানি? আমরা জানি যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখো ট্যান থিটার মান হইতেছে পজিটিভ। এখন সাইন থিটার মান হইতেছে কি নেগেটিভ। তাইলে কস থিটার মান কি হইতে হবে? এটা আমাদের মেইনলি কনসার্ন। দেখো 5 কে লেখা যায় -5/-1, এটা তো লেখা যায়। তো এই 5টাকে পজিটিভ হইতে হলে একটা যদি নেগেটিভ হয় আর একটাকেও নেগেটিভ হইতে হবে, না হলে কিন্তু এই 5 পজিটিভ হবে না। তো সাইন থিটা যদি নেগেটিভ হয় এবং ট্যান থিটাকে পজিটিভ বানাইতে চাইলে কস থিটাকেও অবশ্য নেগেটিভ হইতে হবে। কস থিটা যদি নেগেটিভ না হয় তাহলে কিন্তু ট্যান থিটা পজিটিভ হবে না। সো আমি আর এখানের এই কথার আমার মেইনলি বোঝার জিনিস হইল যে আমার কস থিটাটাও নেগেটিভ হবে। সো কস থিটা যদি নেগেটিভ হয় তাহলে সেক থিটা কি হবে? দেখো তো, সেক থিটা মানে কি 1/cos থিটা। আলটিমেটলি কস থিটা পজিটিভ হলে সেক থিটা পজিটিভ, কস থিটা নেগেটিভ হইলে সেক থিটা নেগেটিভ। তো তাইলে আমি কি বুঝলাম? যেহেতু কস থিটা নেগেটিভ তার মানে সেক থিটাও আমার নেগেটিভ। সো আমি সবার মানে তোমার ভ্যালুটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা বুঝতে পারছি। এখন আমার কাজ হইতেছে জাস্ট ত্রিভুজ থেকে ভ্যালুগুলা বের করা, দেন পজিটিভ হলে পজিটিভ চিহ্ন ইউজ করা, নেগেটিভ হইলে নেগেটিভ চিহ্ন ইউজ করা, এতটুকুই। সো বাকিটা তোমার হোমওয়ার্ক, তুমি ইনশাল্লাহ পারবা। হোমওয়ার্কটা আমার গ্রুপে পোস্ট করো, ইনশাল্লাহ আমি দেখে দিব আর কি। ওকে, সো দেখো একদম আগের মতো ম্যাথ, একদম সোজা। আমি এরকম ম্যাথ 2টা দেখাইলাম। সো এটাও তোমার বাসায় হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, সো টাইপ 4 এ যাওয়ার আগে আমি এখানে আরেকটা টাইপ, সো এটাও তোমার বাসায় হোমওয়ার্ক থাকবে। তো এখন আমাদের টাইপ 3 এর ম্যাথ শেষ, বাট টাইপ 2 এর একটা জিনিস আমাদের বাদ ছিল। সো ওইটা আমি একটু দেখে আসবো। চলো দেখি কই সেটা। সো টাইপ, আচ্ছা এটা আমি এখানে আসলে জায়গা রাখছিলাম, বাট আমার পরে আমার খেয়াল নাই আর কি। সো দেখো এখানে টাইপ 2 এর এই বিষয়টা খেয়াল করো। আমি এখানে লিখছিলাম যে প্রথম পদ এবং শেষ পদের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই ধারার যোগফল হবে n/2। এখন ধরো তোমার কাছে 2টা ম্যাথ দিলাম। একটা কোশ্চেনে বললাম যে সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 9 ডিগ্রি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এভাবে করে যোগ করতে তুমি সাইন স্কোয়ার 177 ডিগ্রি, এটার ভ্যালু কত? আমি আসলে তোমার সব টাইপই পড়াইতেছি, এজন্য আর কি আমি এখানে আবার ব্যাক করলাম যে এটা বাদ না পড়ে চাই। কোশ্চেন 2 তে তোমারে বললাম ধরো সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 6 প্লাস সাইন স্কোয়ার 9, এভাবে করে সাইন স্কোয়ার 177, এটার ভ্যালু কত? সো এই 2টা ম্যাথ তোমারে দিলাম। 2টা ম্যাথের পার্থক্য কোন জায়গায়? এখানে দেখো প্রথম ম্যাথে 6 করে বাড়তেছে, দ্বিতীয় ম্যাথে তোমার 3 করে বাড়তেছে, এটা ছাড়া সব সেম। তো এখন কথা হইতেছে কি যে আমরা এটা যদি ম্যানুয়ালি করি, মানে বড় বড় পদগুলাকে ভেঙে কজ স্কোয়ার আনি, ওটার মাধ্যমে করতে পারবা ফুল প্রসেসে। বাট আমি চাচ্ছি তোমাকে অ্যাডমিশনের জন্য একটা শর্টকাট বা
তুমি যাতে ম্যাথ দেখেই অ্যান্সার বলতে পারো সেটার জন্য। এখানে খেয়াল করো, এখানে দেখো তো প্রথম পদ আর শেষ পদ যোগ করলে কত হয়? প্রথম পদ 3, শেষ পদ 177, সেখানে হয় 180। দুইটা ক্ষেত্রেই প্রথম পদ এবং শেষ পদ যোগ করলে হয় 180। তো আমরা এখানে যেটা পড়ে আসছি, এখানে কিন্তু যে তোমার প্রথম পদ এবং শেষ পদ যোগ করলে 90 হইতেছে, বাট প্রথম পদ আর শেষ পদ যোগ করলে যদি 180 হয় তাহলে আমরা কি করব? সো এটাই আমি তোমাকে এখন দেখাই, চলো। সেখানে দুইটা কেস হইতে পারে। প্রথম পদ, আচ্ছা দুইটা কেস পরে, আগে হইল প্রথম পদ আর শেষ পদ এই দুইটার যোগফল 180, অথবা পাই হলে আমরা কি করব? পাই হলে আমরা কি করব? সো এখানে দুইটা কাজ হইতে পারে। একটা হইতেছে পদ সংখ্যা n জোড় পদ সংখ্যা যে n, আমার পদ সংখ্যা হইতেছে n, তো পদ সংখ্যা হইতেছে জোড়, মানে ধরো 4টা পদ, 8টা পদ এরকম। অথবা আর একটা কেস হইতে পারে পদ সংখ্যা n বিজোড়। সো যদি প্রথম পদ এবং শেষ পদ দুইটার যোগফল 90 হয় তাহলে পদ সংখ্যা জোড় বা বিজোড় এটা আমার দেখার বিষয় না। বাট যদি দুইটা কোণের যোগফল 180 হয় তাহলে পদ সংখ্যা জোড় নাকি বিজোড় এটা আমার দেখতে হবে। আচ্ছা চলো দেখি প্রথমটার ক্ষেত্রে পদ সংখ্যা কত। পদ সংখ্যা হইতেছে, দেখো, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই তোমার এখানে হলো সাধারণ অন্তর, কত করে বাড়ছে? 6 করে, প্লাস 1। সেটা করলে কত হবে? 100 তোমার হচ্ছে 74, 6, তো খুব সম্ভবত 30 হবে। তোমরা একটু ক্যালকুলেটরে চেক করো। এখানে পদ সংখ্যা হইল 30টা। এখানে আসো, পদ সংখ্যা n ইকুয়াল টু 177 মাইনাস 3, সাধারণ অন্তর হইল 3 প্লাস 1, এখানে পদ সংখ্যা হলো 59। সো প্রথমটার ক্ষেত্রে পদ সংখ্যা হইল 30 যেটা জোড়, সেকেন্ডটার ক্ষেত্রে পদ সংখ্যা হইল 59 যেটা বিজোড়। আচ্ছা, তো জোড় হলে কি হবে? দেখো, জোড় হলে আমাদের একদম আগের মতো, যদি পদ সংখ্যা জোড় হয়, পদ সংখ্যা জোড় হইলে আমার ধারার যোগফল হবে n/2। n/2 মানে পদ সংখ্যা বাই 2, পদ সংখ্যা হইতেছে আমার n। আচ্ছা, আর যদি পদ সংখ্যা বিজোড় হয় তাহলে ওই ক্ষেত্রে ধারার যোগফল কি হবে? ওই ক্ষেত্রে ধারার যোগফল হবে n-1/2 প্লাস মধ্যপদ। এটা একটু ক্রিটিক্যাল, তোমাদের একাডেমিক আসলে এই ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম, অ্যাডমিশনেই মেইনলি আসার চান্স বেশি। সো আমি এটা এক্সপ্লেন করতেছি। পদ সংখ্যা যদি বিজোড় হয় তাইলে ওই ক্ষেত্রে ওই ধারার যোগফল হইতেছে পদ সংখ্যা -1/2 প্লাস মধ্যপদ। এখন মধ্যপদ আমরা কিভাবে বের করি? দেখো, ধরো তোমার কাছে 15টা পদ আছে, 15টা পদ। সো 15 তো একটা কি বিজোড় সংখ্যা, তাই না? আমি আরো সহজে এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে 5টা পদ আছে, তো 5টা পদের মধ্যপদ কি? দেখো 1, 2, ধরো তোমার কাছে 5টা বল আছে, 3, 4, 5।
তো এই দুইটা তাহলে আমার মাঝখানে কি আছে? আমার এটা কিন্তু আমার মধ্যপদ, এটা হইতেছে আমার মধ্যপদ। এখন আমি যদি আমার এখানে এটা অ্যাপ্লাই করি, এখানে আমার মধ্যপদ কততম পদ? দেখো 59টা পদ আছে, তার মানে 29টা পদ এক পাশে করো, বাকি 29টা পদ আর এক পাশে করো। 29 দুয়ে 58, আর একটা পদ বাকি আছে, সেটা হলো আমার 30তম পদ। 30তম পদ। এই পাশে 29টা পদ, 30তম পদের ওই পাশে বাকি 29টা পদ, 30তম পদটাই হইতেছে আমার মধ্যপদ। সো 30তম পদ হইল আমার এই ধারার মধ্যপদ। সো তোমার যদি এই ধারাটার অ্যান্সার চাই, মানে এর অ্যান্সার কত, তাইলে কি করবা? দেখো আমি দেখাই তোমারে। আমার বলতেছে sin স্কয়ার 3 sin স্কয়ার 6 এভাবে করে sin স্কয়ার 177। সো আমি দেখলাম কি আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পদ সংখ্যা -1/2 প্লাস মধ্যপদ। তো পদ সংখ্যা কয়টা? 59টা, -1/2, মধ্যপদ কত? 30তম পদ। মধ্যপদ হইল 30তম পদ। এখন 30তম পদটা কিভাবে বের করব? দেখো এরা তোমাদের জানার কথা যে সমান্তর ধারার n-তম পদ বের করার সূত্র কি? a প্লাস n-1 ইন্টু d। এটা আমরা 9-10-এ পড়ে আসছি, যেখানে a হলো প্রথম পদ আর d হইল সাধারণ অন্তর। সো আমি যদি এই ধারার 30তম পদ বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো দেখো 30তম পদ, সো এ মানে হইলো প্রথম পদ, কত সেটা? 3, n-1, n হলো 30, ইন্টু ডি, ডি মানে সাধারণ অন্তর, কত করে বাড়ছে? 3 করে বাড়ছে। আচ্ছা, তো দেখো এখানে কত হয়? 29। সো 29 ইন্টু 3 করলে কত হবে? এখানে 87 প্লাস 3, 90। সো আমার 30তম পদ হইতেছে 90 ডিগ্রি। তার মানে এখানে যেহেতু সাইন স্কয়ার আছে, সব বসাও, প্লাস 30তম পদকে সাইন স্কয়ার 90 পদ। এখানে কিন্তু সব পদগুলা সাইন স্কয়ারের মাধ্যমে আছে, আমি জাস্ট ক্যালকুলেশনের জন্য সাইন স্কয়ারকে বাদ রাখছি। এখানে তোমার মেইন পদটাই লিখতে হবে। সো দেখো কত আসে। সাইন স্কয়ার 90 মানে কত? 1, সো 30। সো এটা আমার অ্যান্সার। তো হোপফুলি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। তো পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে আমাদের একটু কনফিউশন বেশি, বাট পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে জাস্ট পদ সংখ্যা বাই 2 করলেই অ্যান্সার চলে আসবে। তো আমাদের ত্রিকোণমিতির 2 নম্বর ক্লাসটাতে আসলে আমি টাইপ 2 এবং টাইপ 3 এর যতগুলা টপিক ছিল, তোমাদের বইয়ে যত প্রকার ম্যাথ আছে সবগুলাই দেখাইছি। তো হোপফুলি ক্লাসটা তোমার ভালো লাগছে। তুমি ক্লাসটা সম্পর্কে তোমার বন্ধুদের জানাতে পারো, এবং ক্লাসটার হ্যান্ড নোট আমার গ্রুপ f.r একাডেমিতে তুমি পোস্ট করতে পারো। এবং যেগুলা হোমওয়ার্ক দিছি, হোমওয়ার্কের ম্যাথগুলা কিন্তু অবশ্যই করতে হবে, ওগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।